আজকে এমন এক জানা লেখকের অজানা গল্প বলবো যে শুনলে একেবারে চমকে উঠবেন। চেন্নাই থেকে এক বিখ্যাত পরিচালক একদিন ফোন করে যাচ্ছে তাই ভাবে অপমান করেছিলেন সেই লেখককে, বিমল মিত্রকে। করির চেয়ে দামি নামে এমন একটা জঘন্য উপন্যাস তিনি সিনেমা করার জন্য পাঠালেন কি করে? বিমল মিত্র তো অবাক, তিনি তো এই নামে কোনো উপন্যাসই লেখেননি। আবার পরিচালককে যেচে কোনো গল্প পাঠানোটাও তো তার ধাতে নেই। ফোনের এ প্রান্তে এবার নিজের গলাটা একটু চড়িয়েই বিমল মিত্র বললেন যে আপনার বোধহয় ভুল হচ্ছে মশাই, কোথাও আমার কোনো লেখাই আমি আপনাকে পাঠাইনি। সেই দক্ষিণী ডিরেক্টর এবার ঘাবড়ে গেলেন একটু, ব্যাপারটা তাহলে কি হলো? আর এদিকে বিমল মিত্রর কাছে একের পর এক অনুযোগ আসতেই লাগলো যে এমন খাজামার্কা লেখাগুলো তিনি বই হিসেবে ছাপছেন কেন? বাংলার পাঠকদের সঙ্গে কেমন রসিকতা জুড়েছেন তিনি এতদিন পরে। এসব শুনতে শুনতে বিমল মিত্রও তো একেবারে দিশেহারা। এই ব্যাপারটা তার লেখক জীবনের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হয়ে দাঁড়ালো এবার। আসলে কি হয়েছিল বলুন তো? সেই সময়টাতে বিমল মিত্র নামে বাজার একেবারে ছেয়ে গিয়েছিল। যে ছোট ছোট পাবলিশাররা আসল বিমল মিত্রকে পাচ্ছিলেন না, তারা নতুন লেখকদের নাম পাল্টে লাগাতার বিমল মিত্রর নামে উপন্যাস ছাপতে শুরু করে দিয়েছিলেন। তাদের দাম আর মান দুটোই বেশ কম, আর এর ফলে আসল লেখকের দিকে ধেয়ে আসতে লাগলো অপমান। বিমলবাবু ভাবলেন এবার আইনি ব্যবস্থা নেওয়া দরকার। রবীন্দ্রনাথ চক্রবর্তী নামে বিমল মিত্র সেজে থাকা এক লেখকের বিরুদ্ধে তিনি মামলাও করলেন। এরপর সেই নকল বিমল মিত্রের লেখা রক্তপলাশ উপন্যাসটা ততদিনে বাজারে বেশ ভালোই চলছে, কিন্তু আসল বিমল মিত্র আইনি লড়াই শুরু করার পরে কি হলো জানেন? সেই নকল বিমলবাবু জিতে গেলেন, কারণ ততদিনে বিমল মিত্র নামে রেশন কার্ড সহ সমস্ত জরুরি কাগজপত্র তিনি সব বার করে ফেলেছিলেন। আদালতে আর কিছুই প্রমাণ করা গেল না। আদালত শেষে এই মর্মে রায় দিল যে একই নামে অনেকেই থাকতে পারেন, আইন সেখানে কিচ্ছুটি করতে পারবেন না। বুঝুন তাহলে এমন কাণ্ড ঘটে বলুন আমাদের এই বাংলা সাহিত্যের জগতেই। এমনই কিছু জানা লেখকের অজানা গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন নটার গল্প, গপ্পে গপ্পে জমজমাট।